সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে। সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে চোখের সাধারণ অসুখ। এই বিষয়ে আপনার প্রশ্ন ও মতামত জানান 02410469 এই নম্বরে। চোখের সাধারণ অসুখ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার সাদিয়া ইয়াসমিন সাকি, কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল খুলনা লিমিটেড। ম্যাডাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার ফাতিহা। অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারি নিজেকে অনেক সম্মানিত বোধ করছি। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরা আজকে চোখের সাধারণ অসুখ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা জানি যে সব মানুষেরই আসলে চোখে জীবনের কোনো না কোনো পর্যায়ে কিছু না কিছু আসলে সমস্যা হয়ে থাকে। চোখের সাধারণ অসুখগুলো আসলে কি কি হয়ে থাকে সেই প্রসঙ্গে শুরুতে জানবো। জি, আপনি ঠিকই বলেছেন। আসলে আমাদের শরীরের মধ্যে চোখ সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি। চোখ ঠিক না থাকলে একটা মানুষের জন্য পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। তো চোখের সাধারণ সমস্যা আমরা কম বেশি সবাই আসলে এটা সম্মুখীন হয়ে থাকি। সাধারণ সমস্যার মধ্যে প্রথমে আমাদের কাছে যে সমস্যা নিয়ে বেশি আসে তার মধ্যে এক নম্বর আমরা বলতে পারি চোখে ব্যথা বা মাথা ব্যথা নিয়ে। এছাড়া আসেন চোখ লাল হয়ে যাওয়া, চোখ শুষ্কতা, তারপরে বাচ্চাদের নানান রোগ, তারপরে চোখে কম দেখা, আবার চোখে অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে তার চোখে ব্যথা হচ্ছে। এরকম নানান সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। আচ্ছা আচ্ছা, আমরা আস্তে আস্তে আসলে এই সবগুলো বিষয় নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যেটি প্রথমে বলছিলেন যে চোখে ব্যথা বা মাথা ব্যথা হয়নি, আসলে এরকম রোগী আসলে খুঁজে পাওয়া দুষ্কর। মাথা ব্যথার আসলে প্রকৃত কারণ কি বা কি কি কারণে হয়ে থাকে বা এর সমাধান কি? অনেকে মাথা ব্যথার ওষুধ হিসেবে প্যারাসিটামল বা নাপা খেয়ে বা টাফনিল খেয়ে কিছুটা মাথা ব্যথা হয়তো কমাতে পারে, কিন্তু এটিকে আলটিমেটলি আসলে সমাধান কিনা সেই বিষয়ে জানবো। ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে মাথা ব্যথা অনেক কারণেই হতে পারে। মাথা ব্যথা কি কি কারণে হতে পারে? মাথার জন্য হতে পারে, চোখের জন্য হতে পারে, কানের জন্য হতে পারে, নাকের জন্য হতে পারে। যেহেতু আমি একজন চক্ষু বিশেষজ্ঞ, আমি চোখের কারণগুলো বলছি। আজকে আমরা সাধারণ যেগুলো প্রচলিত কারণ সেটা নিয়ে যেহেতু আলোচনা করব, চোখের মাথা ব্যথার সবচেয়ে কমন কারণ যেগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে চোখে কম দেখা। কোনো একজন ব্যক্তি যদি কম দেখেন তাহলে তার কিন্তু একটা দিনের পর্যায়ে কাজ শেষে চোখে ব্যথা হতে পারে। এখন কম দেখা বিভিন্নভাবে আমাদের কাছে আসে। কেউ দূরে কম দেখেন, কেউ কাছে কম দেখেন। এটাকে আমরা যদি ডাক্তারি ভাষায় বলি, যারা দূরে কম দেখেন তাদেরকে আমরা বলি মায়োপিয়া, যারা কাছে কম দেখেন তাদেরকে বলি হাইপারমেট্রোপিয়া। আর এটা ছাড়াও আরেকটি আছে, সেটা হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম। একজন মানুষের যদি মনে হয় যে আমি কম দেখছি, তখন তার একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে আসা উচিত। নিকটস্থ যে কোনো চক্ষু বিশেষজ্ঞের কাছে উনি আসতে পারেন। এসে উনি একটু আমাদের কাছে পরীক্ষা করে দেখতে পারেন যে তার কী কারণে চোখে কম দেখছেন। তারপর সেই কারণ অনুযায়ী তার যদি চশমার প্রয়োজন হয় আমরা চশমাটা দিয়ে দিই। এটা ছাড়া আরেকটা আমরা কমনলি ফেস করি, সেটা হচ্ছে মাইগ্রেনজনিত কারণে মাথা ব্যথা। তো মাইগ্রেনে কী হয়, আমরা সারাদিন কাজ করি, দিন শেষে দেখা যায় বিকালবেলা বা দুপুরবেলা আমাদের একটা মাথার পাশে খুব একটা হঠাৎ একটা তীব্র ব্যথা হচ্ছে। সে ব্যথাটা এক পাশ থেকে পুরো মাথায় ছড়িয়ে যাচ্ছে, ঘাড়ে ব্যথা হয়, বমি বমি ভাব হয়, এবং মাথা ব্যথার সাথে তার হঠাৎ করে সে যদি একটু অন্ধকার ঘরে যায় বা যেখানে শব্দ কম সেখানে তার ভালো লাগে। কোনো একজন মানুষের যদি এই উপসর্গগুলো থাকে, তবে তার ধরে নিতে হবে তার মাইগ্রেনজনিত কারণে মাথা ব্যথা বা চোখে ব্যথা হচ্ছে। এটার জন্য উনি যদি একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে আসেন তাহলে ওনার জন্য সেটা ভালো হবে। কিভাবে ভালো হবে? আমরা তখন তার দেখব যে তার কোনো রিফ্র্যাক্টিভ এরর বা দেখার কোনো অসুবিধা আছে কিনা। সাধারণত এসব রোগীদের খুব সামান্য রিফ্র্যাক্টিভ এরর থাকে, কিন্তু এই সামান্য রিফ্র্যাক্টিভ এররেও উনি কিন্তু একটা তীব্র ব্যথার মধ্য দিয়ে যান। তখন আমরা মাইগ্রেনের রোগীদেরকে চশমাটা দিই। আমি আমার রোগীদেরকে বলি সেটা হচ্ছে যে আপনি যদি আপনার মাথা ব্যথাকে 100 নাম্বার দেন, তাহলে আপনাকে যদি আমরা চশমাটা দেই, আশা করা যায় তাহলে আপনার 60 ভাগ চশমায় ভালো হবে। বাকি 40 ভাগের জন্য আমরা আপনাকে একটু ওষুধ দেব। আপনি নাপা বলেছেন, টাফনিল বলেছেন, ওষুধগুলো যে ঠিকই বলেছেন, তবে তার সাথে আমরা একটু অ্যান্টি মাইগ্রেনিল ওষুধ দিই। অ্যান্টি মাইগ্রেন অনেক ওষুধই আছে আমাদের বাজারে। আমরা সাধারণত এই রোগীদের অল্প ডোজ থেকে শুরু করি, কারণ কিছুদিন পরেই এই ডোজগুলোতে তার একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। তখন আমরা শুরু করি। প্রথমে আমাদের পছন্দ থাকে ফ্লুনারাজিন গ্রুপের ওষুধগুলো। সেটা একটা অ্যান্টি মাইগ্রেনিল, রাতে আমরা খেতে বলি 15 দিন থেকে 1 মাস।
এটা খেলে রোগীর একটু তন্দ্রাচ্ছন্ন ভাব থাকতে পারে, কিন্তু গ্র্যাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে তার মাথা ব্যথাটা কন্ট্রোল আসবে। কিন্তু এটা কাজ করতে তো একটু সময় দিতে হবে। চশমাটা সে পড়ছে, তার মাঝেও তার কয়েকটা দিন মাথা ব্যথা থাকতে পারে, তখন আমরা তাকে বলি আপনি সিম্পল একটা প্যারাসিটামল নেবেন। প্যারাসিটামলটা কিন্তু এই প্যারাসিটামলের একটা টিপস আছে। টিপসটা হচ্ছে ওই ব্যক্তির যখন মাথা ব্যথা শুরু হয় উনি কিন্তু বুঝতে পারেন যে হ্যাঁ আমার এখানে একটু খারাপ লাগা শুরু হচ্ছে এবং এই খারাপ লাগাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো ঠিক ওই সময়টায় যদি আমরা প্যারাসিটামল গ্রুপের যে কোনো একটা ওষুধ খাই, তাহলে আশা করা যায় তার মাথা ব্যথাটা, যেহেতু চশমাটা পড়ছে, সে অ্যান্টি মাইগ্রেন একটা ওষুধ নিচ্ছে, তাহলে মাথা ব্যথাটা কন্ট্রোলে চলে আসবে। কিন্তু মাথা ব্যথাটা অনেকক্ষণ হচ্ছে, তখন কিন্তু প্যারাসিটামল গ্রুপের ওষুধ কাজ করে না। তখন যেটা বললেন টাফনিল, এটা আমাদের খুব ঘরে ঘরে প্রচলিত একটা ওষুধ, এটা তখন তাকে নিতে হয়। কিন্তু আমরা চোখের ডাক্তাররা নর্মালি প্যারাসিটামল গ্রুপেই থাকতে পছন্দ করি, কারণ এটার সাইড ইফেক্ট নাই বললেই চলে আর কি। আর তাছাড়া চোখের কিছু কিছু কারণে মাথা ব্যথা হতে পারে। আমি অল্প একটু শুধু রোগগুলোর নাম বলতে চাই। যদি চোখের প্রদাহ হয়, ইভিআইটিস, অথবা চোখের প্রেশার বেড়ে গেলে গ্লুকোমা, এটার কারণেও একজন মানুষের চোখে ব্যথা হতে পারে। আমরা তখন মাথা ব্যথা নিয়ে আলোচনা করছিলাম। এবার আরেকটি কমন কথা হচ্ছে যে চোখ চুলকানো বা চোখ দিয়ে হচ্ছে লাল হয়ে যাওয়া চুলকাতে চুলকাতে। তো এটি কি অনেকে মনে করেন যে কোনো খাবারের সাথে রিলেটেড? তো এই বিষয়ে আসলে একজন চক্ষু বিশেষজ্ঞ হিসেবে আপনার মতামত কি? জি, ধন্যবাদ। এটাও আমাদের একটা খুব কমন একটা প্রবলেম আমরা ফেস করি। তো চোখ চুলকানো, এটা আসলে যদি আমরা আমাদের দেশের পপুলেশনের কথা বলি, মোর দ্যান 80% মানুষের কিন্তু এটা কমন প্রবলেম যে আমার চোখটা চুলকায়। এবং আমরা তখন বলি যে আপনার চোখ চুলকানোটা কোন সময়টায় বেশি হয় বা কি করলে বেশি হয়। যেমন আমি এসেছি খুলনা থেকে, আমার রিজিয়নে কিছু কিছু এলাকায় কিন্তু লোনা পানি আছে, কিছু কিছু মানে উপকূলবর্তী এলাকা, তো সেখানকার থেকে আমরা প্রচুর রোগী পাই। তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করি আপনি যে পানিতে গোসল করেন ওটা কি লবণ পানি কিনা? তখন বলে জি ম্যাডাম ওটা লবণ পানি। তখন বলি আপনার কিন্তু চোখের কোনো কারণের জন্য চোখটা চুলকাচ্ছে না। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, চোখ চুলকানির কারণটা আমাদের খুঁজে বের করা দরকার। যে হতে পারে সেটা কোনো পানি থেকে বা কোনো খাবার থেকে বা কোনো একটা ধুলাবালি থেকেও একটা হতে পারে। এখন আমাদের ওষুধে তার যেটার উপসর্গটা এটা প্রশমন হবে, কিন্তু কারণটা যদি আমরা খুঁজে বের করতে পারি এবং সেই কারণটার কাছে আমরা যদি বারবার না যাই, তাহলে কিন্তু এটা পুরোপুরি সরে যাওয়া সম্ভব আর কি। জি, অবশ্যই অবশ্যই। আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করতে যাচ্ছি। আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি রাশিদ সিরাজি বলছি ঢাকা থেকে। জি, পেশেন্ট হলো আমার মা, উনি ডায়াবেটিসের পেশেন্ট। জি, অনেকদিন থেকে ডায়াবেটিস, ওনার বয়স হলো 65 আনুমানিক। তো ওনার যে সমস্যা হলো যে ওনার দুই চোখেই পানি পড়তো। হ্যাঁ, তো ডাক্তার দেখাইছে গত মাসের 28 তারিখে, উনি একটা ড্রপ দিচ্ছেন, সেটা হলো যে ওভেল টিএস। তো আমার মা ওটা ইউজ করতেছেন, কিন্তু এখন হলো যে এক চোখে ঠিক হয়েছে কিন্তু এক চোখে পানি পড়ে। এই সমস্যার সমাধানের কি উপায়? ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আসলে পানি পড়ার অনেক কারণ হতে পারে। এখন পানি পড়ার কিন্তু সবচেয়ে কমন রোগগুলোর মধ্যে একটি হচ্ছে নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া। নেত্রনালী বন্ধ হওয়াটা কি হচ্ছে যে আমাদের চোখের একটা এখানে গ্রন্থি আছে, হ্যাঁ, এই গ্রন্থি থেকে আমাদের চোখের পানিটি তৈরি হয়, এটি একটি পর্যায়ে চোখ থেকে নাকে চলে আসে। এখন কোনো কারণে চোখ থেকে নাকে যাওয়ার রাস্তাটা যদি বন্ধ থাকে, তখন কিন্তু তার পানিটা আর নাকে যেতে পারে না, তখন তার চোখের পানিটা চোখ থেকে পড়তে থাকে। এখন আপনার মায়ের একটু চেক করা দরকার যে নেত্রনালীটি ঠিক আছে কিনা। এ কারণে আপনি যদি নিকটস্থ কোনো চক্ষু বিশেষজ্ঞের কাছে যেয়ে একটু পরীক্ষা করে দেখেন যে তার নেত্রনালী ঠিক আছে কি না, তাহলে সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে আর কি। আচ্ছা, জি ম্যাডাম, আমরা আরো একটি সমস্যা ফেস করে থাকি, সেটি হচ্ছে যে চোখের শুষ্কতা বা ড্রাই আই যেটিকে আমরা বলে থাকি। তো এই বিষয়টিকে আসলে আমরা কিভাবে দেখতে পারি বা আপনি কিভাবে ডিফাইন করবেন, বা এই রোগের আসলে কি আমরা জানি যে ড্রপ দিয়ে যেতে হয় এবং সেই ড্রপটি কতদিন পর্যন্ত দিতে হয়, এই বিষয়ে যদি বিস্তারিত। অনেক ধন্যবাদ। এটাও আসলে খুব কমন একটা রোগ। আসলে এখন মানে যুগের আধুনিকতার সাথে সাথে আমাদের অনেক কিছু রোগের উদ্ভব হচ্ছে। আধুনিকতা কেন বললাম, কারণ এখন আমাদের
অনেকে যারা আমরা শহরে বসবাস করি আমাদের কিন্তু স্ক্রিন অর্থাৎ কম্পিউটার মোবাইল অনেক কাজ করতে হয়, আমরা সারাক্ষণ এসির মধ্যে থাকি, এই জিনিসগুলা আমাদের চোখটা শুষ্ক করে ফেলে। আবার আমাদের রাস্তাতেও অনেক ধুলাবালি, এই ধুলাবালির কারণে আমাদের চোখটা শুষ্ক হয়। এখন এই জিনিসগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না, যেহেতু এটা আমাদের কাজের একটা অংশ। তো আমরা যেটা করতে পারি, আমরা কিছু কিছু প্রসিডিউর ফলো করতে পারি। আর সেই সাথে আমাদের এখন বাজারে ওভার দ্য কাউন্টার হিসেবে অনেক সুন্দর আর্টিফিশিয়াল আই ড্রপ পাওয়া যায়, ওটা আমরা ব্যবহার করতে পারি। আর্টিফিশিয়াল আই ড্রপগুলো 1 ফোঁটা 2 চোখে 4 থেকে 6 বার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। সেটা একটা ড্রপ সাধারণত আপনার 1 মাস ভালো থাকে। আর এই ড্রপটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী 3 থেকে 6 মাস ব্যবহার করতে পারেন। আরেকটা যেটা আমি আমার দর্শকদের বলতে চাই, যারা আমরা প্রলং স্ক্রিন ব্যবহার করি, অনেকক্ষণ এসির মধ্যে থাকি, তাদের আমাদের উচিত যদি স্ক্রিনটা থাকে, স্ক্রিনটা অ্যাটলিস্ট আমার থেকে 1 থেকে 2 মিটার দূরত্বে রাখা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমার স্ক্রিন টাইমটা কন্ট্রোল করা। দেন হচ্ছে স্ক্রিন আমি দেখব, কিন্তু প্রতি 20 সেকেন্ড পর পর আমার চোখটা এরকম 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য চোখটা এভাবে বন্ধ রাখা উচিত। এটা করলে কি হয়, আমার চোখে যে পানিটি তৈরি হচ্ছে টিয়ার ফিল্ম, এটা রিডিস্ট্রিবিউট হয়, এটা ইটসেলফ আমার চোখে ড্রাইনেসটা কমাতে সাহায্য করে। এটা আমার দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, যেটাকে আমাদের ডাক্তারি ভাষায় বলে 20-20 রুল, এটা একটু ফলো করবার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার সুন্দর একটি টিপসও পেয়ে গেল দর্শকরা। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আরও, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, সময় হয়ে গেল লাইভ প্রেসক্রিপশন থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ লাইভ প্রেসক্রিপশনে। আমরা কথা বলছিলাম চোখের সাধারণ অসুখ নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। ম্যাডাম, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা ড্রাই আই নিয়ে আরও অন্যান্য অনেক চোখের অসুখ নিয়ে কথা বলছিলাম। এখন জানতে চাচ্ছিলাম যে বাচ্চাদের আসলে চোখের এখন দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চা যারা আছে তারা চশমা ইউজ করতেছে, তাদের চোখের অসুখের পরিমাণটা কিন্তু র্যাপিডলি ইনক্রিজ করতেছে। সেটির পেছনে আসলে কারণ কি হয়ে থাকে? আসলে এখন যেটা বললাম প্রথমে, যে যুগের আধুনিকতার সাথে সাথে আমাদের অনেক কিছু রোগ আসলে আমরা এখন ফেস করছি। এটার মধ্যে বাচ্চাদের চোখের রোগটা কিন্তু এখন আমাদের বলতে গেলে প্রায় প্রতিটি শহরে ঘরেই কিন্তু আছে। শহরের প্রতিটি বাচ্চাকে যদি আমরা টেস্ট করে দেখা যায়, তাদের চোখের কিছু না কিছু সমস্যা থাকে। এখন একটা বাচ্চার যদি আমরা ইন জেনারেল চিন্তা করি, একটা বাচ্চার এক একটা বয়সে এক এক রকম রোগ হওয়ার সম্ভাবনা থাকে। একটা ছোট্ট একটা বাচ্চা যার বয়স ধরেন 1 দিন থেকে 6 থেকে 7 মাস, তার কী রোগ থাকতে সম্ভাবনা থাকতে পারে? তার যেটা থাকতে পারে সেটা হচ্ছে তার জন্মগতভাবে চোখের নেত্রনালী বন্ধ থাকতে পারে, তার জন্মগতভাবে চোখ দিয়ে পানি পড়ে। এরকম আমরা প্রচুর বাচ্চা পাই, মায়েরা আসেন যে মার জন্মের পর থেকে তার চোখ দিয়ে পানি পড়ছে। তখন আমরা যেটা বলতে চাই, মাকে আশ্বস্ত করা যে হ্যাঁ, ওর নেত্রনালীটি বন্ধ আছে, কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি একটা নির্দিষ্ট নিয়মে একটা মেসেজ আছে, এখানে চাপ দিয়ে, এখানে একটা পর্দা থাকে বলে বাচ্চা চোখের পানিটি নাকে যেতে পারে না ছোটো বাচ্চাদের। যদি এটা করেন তাহলে আপনার এই মেসেজেই বাচ্চার 95% সম্ভাবনা থাকে ভালো হয়ে যাওয়ার। আবার ওই বয়সের বাচ্চাদের বা আরেকটু বড় 2 বছর, এখানে খুব রেয়ার, তারপরেও কিন্তু বাচ্চাদের আমরা একটু জন্মগত ছানি পেয়ে থাকি। আর যেটা আপনি বলেছেন ডক্টর, যে বাচ্চাদের চোখে দেখতে সমস্যা, হ্যাঁ, এটা আমরা শহরে বাচ্চাদের সাধারণত খুব বেশি পেয়ে থাকি। এটার কারণ হচ্ছে, এটা অনেকগুলো কারণ রয়েছে। একটা হচ্ছে পরিবেশগত কারণ, একটা বংশগত কারণ, একটা অভ্যাসগত কারণ, সব মিলে। কারণ এখন দেখা যায় যে সাধারণত কোনো বাবা মার যদি একজনের চশমা থাকে, তার 4 জন বাচ্চা যদি থাকে, তার 2টা বাচ্চার চশমা লাগার প্রবণতা থাকবে। এটা হচ্ছে বংশগত কারণ। আর অভ্যাসগত কারণটা হচ্ছে কি, আমাদের বাচ্চাদের এখন বিনোদনের কিছু নাই, ওরা সারাক্ষণ টিভি দেখছে, ফোন দেখছে, এটা তার চোখের ডিভাইস অ্যাডিকশন। জি, ধন্যবাদ। এটা তখন তার চোখের দৃষ্টি ক্ষমতাটাকে কমে যায়। আর একটা অভ্যাসগত কারণ, এখন আমাদের বাচ্চারা ফাস্ট ফুডে খুব আসক্ত, শাকসবজি খায় না বললেই চলে। তখন এই সব মিলে শহরে বাচ্চাদের সাধারণত আমরা দেখি যে ওদেরকে খুব, প্রথমে যেটা বলেছিলাম, মায়োপিয়া, বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা মায়োপিয়া মানে ওদের রিফ্র্যাক্টিভ এরর আমরা পাই। তো
তো এক্ষেত্রে আমরা ওদের যে পাওয়ারটা লাগে সেই পাওয়ারের চশমাটা দিয়ে দিই। কিন্তু এখানে প্যারেন্টসরা আবার আমাদেরকে খুব কমনলি জিজ্ঞেস করে, ম্যাডাম আমাকে কি চশমা সবসময় পড়তে হবে? তখন আমরা তাদেরকে আবারও আশ্বস্ত করি যে না, এখন আমাদের দেশে খুব সুন্দর টেকনোলজি চলে এসেছে। আপনার বাচ্চাকে আপনার অভ্যাসটা একটু যদি পরিবর্তন করেন, জিন তো আমরা পরিবর্তন করতে পারবো না, অ্যাডিকশন যদি কমাতে পারেন তাহলে আমরা পাওয়ার বাড়ার রেটটা কমিয়ে দিব। এখন বাজারে কিছু কিছু ওষুধও পাওয়া যাচ্ছে, সেই ওষুধগুলো পাওয়ার বাড়ার রেটটা কমিয়ে দেয়। আর ওর বয়স যখন 18 হবে তখন এখন লেটেস্ট কিছু টেকনোলজির মাধ্যমে অ্যাজ ফার ইট ইজ রিফ্র্যাক্টিভ সার্জারি, এটার মাধ্যমে ও যদি চায় তখন চশমা ছাড়াও থাকতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা বাচ্চাদের বিষয় নিয়ে কথা বলছিলাম। বাচ্চাদের চোখে ছানি পড়ার বিষয়টি আপনি তুলে এনেছেন যে এটি খুব কম বাচ্চার ক্ষেত্রে দেখা যায়, কিন্তু ছানি পড়ার যে বিষয়টি সেটি কিন্তু বয়স্কদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়। ছানি পড়ার ক্ষেত্রে আসলে কি কি সতর্কতা বা কিভাবে আগানো উচিত সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। তার আগে দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে রাজু, আমি হচ্ছি চাঁদপুর ফরিদপুর থেকে। আমি আসলে জানতে চাচ্ছি হচ্ছে এই যে চোখ জ্বালা পোড়া বা হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া, পানি পড়া, এই বিষয়গুলো নিয়ে, এবং হচ্ছে কোন খাবারগুলা হচ্ছে চোখ প্রতিরোধ মানে চোখের রোগের সমস্যাগুলো প্রতিরোধ করে এবং চোখের জন্য ভালো কি মানে খাবার উপযোগী, এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছিলাম। জি, অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে চোখ জ্বালাপোড়া করা, আমরা যেটা বলেছিলাম, চোখে যদি শুষ্কতা থাকে তাহলে চোখ জ্বালাপোড়া হতে পারে, এটা একটা কারণ হতে পারে। অথবা অনেক সময় দেখা যায় আমাদের ফটোসেন্সিটিভিটি থাকে, রোদে গেলেও আমাদের চোখ জ্বালাপোড়া করে। অথবা আমাদের চোখে যদি কোনো ধুলাবালি ময়লা আসে, বা অনেক সময় দেখা যায় যে কোনো কিছুতে আমাদের অ্যালার্জিক প্রবণতা, তাতেও আমাদের চোখটা জ্বালাপোড়া বা লাল হতে পারে। তো আপনার জন্য সবচেয়ে ভালো হয় আপনি নিকটস্থ কোনো চোখে বিশেষজ্ঞকে একটু দেখিয়ে আসেন আপনার কারণটা কি। যদি শুষ্ক থাকে তাহলে আমরা সেটার জন্য আর্টিফিশিয়াল একটা টিয়ার দিব। আর যদি আপনার অ্যালার্জিজনিত হয় তাহলে আমরা মুখে একটু অ্যান্টি অ্যালার্জিক একটা ওষুধ দিব, আর চোখের জন্য একটা অ্যান্টি অ্যালার্জেন, আমাদের অলোপ্যাটাডিন গ্রুপ আমরা এখন সবাই পছন্দ করি, ওটা একটু দিব। আশা করছি আপনার সমস্যাটা অতি জটিল না, কিন্তু আপনি কাউকে দেখালে আপনার জন্য সেটা ভালো হবে। আর যেটা আসলে এটা খুব জরুরি যে আমাদের চোখ যেহেতু অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, চোখ ভালো রাখার জন্য কী কী খাবার আছে এটা আমাদের জানা দরকার। চোখ ভালো রাখার জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে প্রথমে ভিটামিন এ, দেন লুটিন, জিয়াজেনথিন। এগুলো আমরা কোথায় পেতে পারি? এটার উৎস প্রাণীজ উৎস আছে, আবার আমরা ফলমূল শাকসবজি থেকে পেতে পারি। প্রাণীজ উৎস কি? কলিজা, ডিম, দুধ, এগুলো থেকে পেতে পারি। এটা যদি আমাদের অ্যাভেল করা কঠিন হয় তাহলে আমাদের রঙিন শাকসবজি, গাজর, মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে লাল শাক, পেঁপে, এগুলো আমাদের খাওয়া উচিত। আচ্ছা, আমরা ছানি পড়া নিয়ে কথা বলছিলাম যে ছানি বয়স্কদের ক্ষেত্রে আসলে দেখতে পাই আমরা ইন জেনারেল। তো ছানি পড়ার পেছনে আসলে কি কি কারণ থাকতে পারে বা ছানি পড়ার চিকিৎসা আপনারা কিভাবে দিয়ে থাকেন? অনেক ধন্যবাদ। এটা একটা খুবই আসলে সময় উপযোগী প্রশ্ন। আসলে বিশ্বে সর্বাধিক যে অপারেশনটা হয় সেটা হচ্ছে চোখের ছানি অপারেশন। এটা এখন একটা রুটিন কেসে পরিণত হয়েছে। তো ছানি নিয়ে আমরা সবাই চোখের ডাক্তার এটা বলি যে আপনি ভয় পাবেন না, এটা আসলে একটা ডে কেসের মতো হয়েছে। যে আপনি সকালে আসবেন, 1 ঘন্টা আগে অপারেশন করে যাবেন। অপারেশন করতে আমাদের শুরু করলে সব রেডি করার পরে 15 থেকে 20 মিনিট লাগে, আর তারপরে আপনি 1 থেকে 2 ঘন্টা একটু বিশ্রাম করবেন, তারপর আপনি চলে যাবেন। এখন ছানি কী কী কারণে পড়তে পারে? সাধারণত যেটা আমরা পাই বয়সজনিত কারণে। বয়সের সাথে সাথে আমাদের যে সৃষ্টিকর্তার প্রদত্ত যে লেন্সটি দিয়ে আমরা দেখি ওটা ট্রান্সপ্যারেন্সিটা লস্ট হয়ে যায়, তখন একটা কারণে আমাদের ছানি পড়ে যেতে পারে। অথবা চোখের যদি তার কোনো রোগ থাকে, যেটা প্রথমে একটু বলেছিলাম, চোখের প্রদাহ বা চোখের গ্লুকোমা মানে ইউভাইটিস গ্লুকোমা থাকলেও তার ছানি পড়তে পারে। আবার অনেক সময় তার শরীরে যদি কোনো রোগ থাকে, অ্যাজ পার ডায়াবেটিস যদি থাকে, তবে তার দ্রুত ছানি পড়ে। তবে এই সব কিছুরই চিকিৎসা আছে। চিকিৎসা একটা হচ্ছে অপারেশন করা। ছানি আসলে এমন একটা রোগ যেটা এখনো পর্যন্ত ওষুধে ভালো হবার কোনো চিকিৎসা আবিষ্কৃত হয় নাই। তো এখন অপারেশনটা আসলে বাংলাদেশে একদম লেটেস্ট টেকনোলজি এসেছে। আমাদের সবগুলো হাসপাতালেই আমরা এখন লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট মেশিনের মাধ্যমে করে থাকি, এবং এই টেকনোলজির জন্য অপারেশনের কমপ্লিকেশনের হার নাই বললে ভুল হবে না। এখন আপনার জন্য যে লেন্সটা ভালো হবে রোগীর, সেটা আপনি নেবেন, নিয়ে আশা করা যায় আপনি ছানি অপারেশনের আগে আপনি যেরকম ভালো দেখতেন
এই অপারেশনের পরেও যদি আপনার সব কিছু ঠিক থাকে আশা করা যায় ইনশাল্লাহ আপনি ভালো দেখবেন। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ছোট্ট করে জানতে চাইব যে খাবার দাবারের কথা আপনি বলেছেন যে কি খাবার চোখের দৃষ্টিশক্তির জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে, কিন্তু আমরা দেখে থাকি যে কিছু খাবার যেমন বেগুন, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলা খাবারের ক্ষেত্রে অনেকের চোখের অ্যালার্জির প্রবণতা বৃদ্ধি পায়। তো এটি কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি একদম সুন্দর কথা বলেছেন। এটা আসলে বিজ্ঞানসম্মত, কারণ যেমন আপনি বলেছেন বেগুন, ইলিশ মাছ এগুলোর সাথে চিংড়ি মাছ আছে, পুঁই শাক আছে, এবং এগুলোতে সাধারণত সিভিয়ার অ্যালার্জি হয়, এবং সিভিয়ার অ্যালার্জিটা এটা আমরা খুব বেশি পাই 6+ ছেলে বাচ্চাদের ক্ষেত্রে। এবং তখন ওদের একটা রোগ আমরা পাই, সেটা হচ্ছে ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিস। তো যাদের এটাতে হয় তখন আমরা তাদেরকে বলি যে বাবা তুমি এটা খেও না, যে কারণটা হচ্ছে এটা অফ করো, আস্তে আস্তে আমরা দেখি, কারণ যেটাতে আমার চোখের ক্ষতি হচ্ছে, যেটাতে আমি কষ্ট পাচ্ছি, সেটা আসলে অ্যাভয়েড করাটাই উত্তম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে আপনার অত্যন্ত সুন্দর উপস্থাপনার জন্য। আপনার মাধ্যমে আমরা চোখের সাধারণ অসুখ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ভবিষ্যতে সুযোগ হলে আমরা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এটিএন নিউজকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে চোখের সাধারণ অসুখ নিয়ে আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন, আর আপনারা ধারণা পেলেই আমরা আমাদের অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।